হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত পর্বে রাজশাহী শহর নিয়ে অনেক কিছু বলেছি, অনেক জায়গায় ঘুরেছি, আবার অনেক ধরনের খাবার খেয়েছি। তবে পুরো শহরকে নিয়ে অনেক কিছু বলার থাকলেও আজ আমার বিষয়বস্তু কিন্তু শহরের বাইরে, মানে পুঠিয়া রাজবাড়ি। রাজশাহীর পুঠিয়া থানায় অবস্থিত এই রাজবাড়ি মূলত একটি জমিদার বাড়ি। মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীরের কাছে সেই সময়ে জমিদার রাজা উপাধি পাওয়ার পর জমিদার বাড়ি থেকে রাজবাড়ি নামে পরিচিত হয় এই বাড়িটা। যদিও বর্তমান রাজবাড়িটি সেই আমলের না, বরং আরও অনেক বছর পর 1895 সালে নির্মিত হয়েছিল এই বাড়ি। পুঠিয়া বাজারে প্রবেশ করতেই হাতের বাম পাশে শিবসাগর নামক দিঘির দক্ষিণ পাড়ে বড় শিব মন্দিরটা অবস্থিত। যে দিঘিটা দেখতে পাচ্ছেন এই দিঘিটার নামই হচ্ছে শিবসাগর দিঘি। এই মন্দিরটা 1823 সালে রানী ভুবনময়ী দেবী নির্মিত করেছিল। তার নাম অনুসারে এটাকে ভুবনেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। মন্দিরটির দক্ষিণ দিকে সুপ্রশস্ত সিঁড়ি সহ রয়েছে প্রধান প্রবেশপথ। মন্দিরের চারপাশে রয়েছে টানা বারান্দা, আর বারান্দায় রয়েছে 5টি করে খিলান প্রবেশপথ। মন্দিরের উত্তর পাশেই দিঘিতে নামার জন্য রয়েছে পাঠানো ঘাট। এই মন্দিরের ভিতরে রয়েছে বিশাল আকৃতির এক শিবলিঙ্গ। এখন আমরা কথা বলতে বলতেই দেখেন চলে এসেছি রাজবাড়ির কাছাকাছি। একটা ব্যাপার কি জানেন, এই রাজবাড়ির নির্মাতা কিন্তু কোনো রাজা নন, তিনি ছিলেন একজন রানী। তার নাম ছিল হেমন্ত কুমারী দেবী। মানিকগঞ্জের কন্যা হেমন্ত কুমারী দেবী যতীন্দ্র নারায়ণকে বিয়ে করে পুঠিয়ার রাজবাড়ির বউ হিসেবে আসেন। দুঃখজনকভাবে তিনি খুব অল্প বয়সী বিধবা হন। শাশুড়ির মাধ্যমে রাজবাড়ির দায়িত্ব পান তিনি। শাশুড়ির সম্মানার্থেই এই বিখ্যাত স্থাপনা নির্মাণ করেছিলেন তিনি। এছাড়াও জনকল্যাণমূলক কাজের জন্য মহারানী খেতাব পান তিনি। রাজশাহী, নওগাঁ সহ অনেক জেলায় তার অনেক জনকল্যাণমূলক কাজের নমুনা এখনও দেখা যায়। রাজবাড়িটা ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে রাজবাড়ির জানা অজানা অনেক ইতিহাস শেয়ার করতে যাচ্ছি। সেই সাথে জানাবো এই রাজবাড়ির যে বংশধরেরা আছে তারা এখন কোথায় আছে। চলেন সেসব গল্প করতে করতেই আপনারা রাজবাড়িটা দেখে নেন। এই রাজবাড়ির ইতিহাস বলতে গিয়ে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর পিছনে। পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় প্রতিষ্ঠিত হয়। সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্ভুক্ত ছিল। 1576 সালে মুঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জয়গিরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয়। এই যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম বৎসাচার্য, যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান যুদ্ধে পরাজিত হয়। এজন্য মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়া এলাকার রাজবাড়িটা দান করেন। তবে বৎসাচার্য জমিদারি নিজ নামে না নিয়ে তার পুত্র পীতম্বরের নামে বন্দোবস্ত করে নেন। পীতম্বর আস্তে আস্তে জমিদারের আয়তন বৃদ্ধি করেন। পীতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে তার ভাই নীলাম্বর জমিদারি প্রাপ্ত হন। সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন। নীলাম্বরের মৃত্যুর পর তার পুত্র আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকারী হন। আনন্দরামের একমাত্র পুত্র রতিকান্তের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র সকল সম্পত্তির মালিক হন। রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নরনারায়ণের পর তার একমাত্র পুত্র প্রেমনারায়ণ রাজ্যাধিকার পান। প্রেমনারায়ণের পুত্র অনুপ নারায়ণ এ সময় পুঠিয়া রাজবাড়িটি বার্ষিক 1,25,516 টাকা খাজনায় মুর্শিদ কুলি খানের সাথে বন্দোবস্ত করা হয়। অনুপ নারায়ণের ছিল 4 পুত্র: নরেন্দ্র, মৃদনারায়ণ, রূপনারায়ণ ও প্রাণনারায়ণ। 1744 সালে এই রাজ সম্পত্তি বিভক্ত হয়ে যায় ভাইদের মধ্যে। বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে 5 আনা এবং ছোট 3 ভাইয়ের অংশে পড়ে 3.5 আনা। বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ 5 আনা স্টেট। এখন যেই রাজবাড়িটা আমরা ঘুরে দেখছি, এটা তখন 5 আনা স্টেট নামেই পরিচিত ছিল, এবং রূপনারায়ণের অংশ 4 আনা স্টেট নামে পরিচিত, যেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা,
নরেন্দ্র নারায়ণের জ্যেষ্ঠ পুত্র ভূপেন্দ্রনাথ 1809 সালে রাজা বাহাদুর উপাধি লাভ করেন। ভূপেন্দ্রনাথের একমাত্র পুত্র জগন্নাথ রায়ের স্ত্রী দ্বিতীয় স্ত্রী ভুবনময়ী হরেন্দ্রনাথ নারায়ণকে দত্তক নেন। সে সময়ে রাজারা যদি পুত্র সন্তান লাভ না করতে পারত তাহলে কিন্তু তারা দত্তক নিত পুত্র। সেই ব্যাপারটাই নিশ্চয়ই আপনারা, আমি এতক্ষণ যে ইতিহাস বলছি, অনেকবারই দেখেছেন যে তারা কেউ না কেউ হয়তো পুত্র দত্তক নিয়েছে। যাই হোক, সেই রাজা হরেন্দ্র নারায়ণের পুত্র যোগেন্দ্রনাথ নারায়ণের মৃত্যুর পূর্বে তার সকল সম্পত্তি তার স্ত্রী শরৎ সুন্দরীর নামে দিয়ে যান। শরৎ সুন্দরী রাজশাহীর গোনাইপাড়ার কেশবকান্ত চক্রবর্তীর পুত্র রজনীকান্তকে দত্তক নেয় এবং তার নাম পাল্টে দেন যতীন্দ্র নারায়ণ। এই যতীন্দ্র নারায়ণকেই তিনি বিবাহ করিয়ে আনেন হেমন্ত কুমারী দেবীর সাথে। হেমন্ত কুমারী দেবীর বিয়ের পর খুব দুর্ভাগ্যবশত 6 মাসের সন্তান গর্ভে নিয়েই তিনি বিধবা হন। হেমন্ত কুমারী দেবী শাশুড়ির মাধ্যমেই রাজবাড়ির দায়িত্ব পান। এজন্য তিনি শাশুড়ির সম্মানার্থেই এই বিশাল স্থাপনা তৈরি করেছিলেন। এই রাজবাড়িটি তিনি শাশুড়ির সম্মানার্থেই তৈরি করেছিলেন। এখন যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীঘাট। এখানে রানীরা স্নান করতে আসতেন তার সখীদের নিয়ে। এই দেখুন, চারিপাশে এভাবে করে ঘিরে দেওয়া যাতে বাইরের কেউ এই ভিতরটা দেখতে না পায়। আর এগুলো ছিল মূলত অন্দরমহল। এই রানীমহলগুলো এখন বন্ধ আছে, এই ভিতরে প্রবেশ করার এখন কোনো অনুমতি নেই। আর এই রানীমহলের চারপাশেও কিন্তু বেশ কয়েকটা মন্দির আছে। রানীরা স্নান করার পরে এখানে এই মন্দিরগুলোতে আহ্নিক করত বা তারা এখানে পূজা অর্চনা করত। মন্দিরগুলোতে পোড়ামাটির খোদাই দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা। এই যে দেখতে পাচ্ছেন সামনেই, এটা হচ্ছে বড় গোবিন্দ মন্দির। ভিতরে গিয়ে মনে হয়েছে এই মন্দিরটা দেখতে অনেকটাই কান্তুজির মন্দিরের মতো। এই রাজবাড়িতে অনেকগুলো মন্দির থাকলেও শুধুমাত্র এই বড় গোবিন্দ মন্দির আর ওদিকে প্রথমেই দেখেছিলাম শিব মন্দির, এই দুটোই শুধুমাত্র চালু আছে। এখানে এখনো কিন্তু পূজা অর্চনা হয়। ওই যে ওইটা হচ্ছে দোল মঞ্চ বা দোল মন্দির। এখানে রাজারা ফাল্গুন মাসে দোল উৎসব করত। এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে শ্যামসাগর। এর অপোজিটেই রয়েছে চারান এস্টেট, যেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে প্রায় পড়ে আছে এবং কিছু মামলা জটিলতার কারণে সেটা আসলে প্রত্নতত্ত্ব বিভাগ নিতে পারছে না, যে কারণে অযত্নে অবহেলায় প্রায় একদম শেষের দিকে। সেটা আপনাদের দেখাবো, তবে তার আগে দেখাবো আরও 2-1টা মন্দির। এখন যে মন্দিরটা আমরা দেখতে যাচ্ছি সেই মন্দিরটা বাংলা কুঁড়েঘর স্টাইলে করা। তবে এখানে একটা ব্যাপার দেখেছেন কিনা জানি না, বেশিরভাগ মন্দিরই কিন্তু বাংলা কুঁড়েঘর স্টাইলে করা। কুঁড়েঘরগুলো যেমন উপরের দিকে খড়ের থাকে ঠিক সেরকম একটা ডিজাইন দিয়ে তারপরে এই মন্দিরগুলো করা। আর এখানে আগে বিভিন্ন ধরনের মূর্তি ছিল, স্বর্ণমূর্তিও ছিল, যেগুলো পাকিস্তানের সময় 71-এর সময় পাকিস্তানিরা সেগুলোকে লুটপাট করেছে বা ধ্বংস করে ফেলেছে। যাই হোক, আর এখানে কিন্তু রাজা এসে সকালে বিকালে আহ্নিক করত, যে কারণে এই মন্দিরের নাম হচ্ছে আহ্নিক মন্দির। এখানে রাজা রানী দুজনেও মাঝে মাঝে আসতেন, আবার মাঝে মাঝে রাজা নিজে এসেও এখানে আহ্নিক করত। আর এই দেখেন, এই যে স্টেটে আমরা ঢুকে পড়েছি এটাকে বলে হচ্ছে চারান স্টেট। ওই যে বললাম এখন প্রায় ধ্বংসের পথে। মূলত হেমন্ত কুমারী দেবীর মৃত্যুর পর সারা দেশে জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমান্বয়ে পুঠিয়া রাজবংশেরও বিলোপ হয়। 1950 সালের দিকে এই রাজবাড়ির জমিদারিটা বন্ধ হয়ে গেলে তারা এই স্থানান্তরিত হয় ভারতে। পুঠিয়া রাজবংশের জমিদারের বংশধরেরা কেউ থাকেন ভারতে, কেউ থাকেন আমেরিকায়, কেউ থাকেন লন্ডনে। উদয় ভাদুরী যিনি আছেন আমেরিকায়, গীতা দেবী আছেন ভারতে। গীতা দেবী ছিলেন চারানি রাজার নাতনি। এই যে এখন যেই আপনাদের প্রাসাদটা দেখাচ্ছি এটা ছিল চারানি স্টেট। এই রাজারই নাতনি ছিলেন গীতা দেবী। ওনাদের পদবী ছিল সান্যাল। দেখেন এক সময়ের জৌলুসময় প্রাসাদটা কতটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এমনকি ছাদটাও দেখা যাচ্ছে। শুধু কালের সাক্ষী হয়ে রয়েছে এই প্রাসাদ। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ইতিহাস সম্পর্কে আপনাদের জানাতে পেরে আমারও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।